আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বুকটা ভারী হয়ে আসছে লুপার। নিজেকে সামলে খুঁটিয়ে খুঁটিয়ে একটা চেয়ারে বসলো গিয়ে। বুকের তীব্র ব্যথার কাছে শরীরের ব্যথা হার মেনে গেছে তার। কত ভাগ্যবতী সে, ভালোবাসার মানুষের হলুদে এসেছে আজ। লুপার পায়ে অনেক আঘাত পেয়েছে, মনে হচ্ছে পায়ের কোনো একটা হাড় আলাদা হয়ে গেছে। অসহ্য ব্যথা নিয়ে চেয়ারে বসে আছে সে। একটু পরপর দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত করছে। ব্যথাটা তো শুধু তার পায়ে নয়, বুকেও ব্যথা করছে অনেক। ভালোবাসা হারিয়ে যাওয়ার ব্যথা এটা। অরিন দূর থেকে একটু পরপর লুপার এসব দেখছে। খুব কষ্ট লাগছে তার। ইচ্ছে করছে একবারে গিয়ে লুপাকে জড়িয়ে ধরতে, কিন্তু পুরনো কথাগুলো মনে পড়তেই লুপার থেকে অরিনের চোখ আপনা আপনি সরে যায়। অনেকগুলো ছেলে মেয়ে একসাথে তালি দিয়ে উঠল। লুপা তাকিয়ে দেখে নীল স্টেজে এসে বসছে। নীলের চোখ দুটো অনেক ফোলা, অস্বাভাবিক লাগছে তাকে, যেন সে বর নয়, কোনো জেল থেকে পালিয়ে আসা আসামি। নীলকে দেখে লুপার বুকের আগুন আরো দাউ দাউ করে উঠল। চোখ ফিরিয়ে নিল সে। যে মায়া বাড়িয়ে লাভ নেই, মায়া কাটতে শিখতে হয়। নীলের আর শ্যামুর স্টাজ আলাদাভাবে করা হয়েছে। শ্যামু একটু আগে উপরে গেছিল, এখনো উপরে আছে অনেকক্ষণ ধরে। উপরে কি করছে কে জানে। হলুদ লাগানো শুরু হলো। একে একে সবাই নীলের গায়ে হলুদ লাগিয়ে গেল। নীলের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই, অনুভূতি শূন্য মানুষদের মতো বসে আছে সে। বরাবরই লারা খুব দায়িত্ববান, এখানেও তোর দায়িত্ব কম নয়। অনেক বিষয় খেয়াল করছে সে। লারা এসে লুপাকে বলল, লুপা, সবাই হলুদ লাগিয়েছে, যাও তুমিও লাগিয়ে দাও। লুপা জোরপূর্বক হেসে বলল, না না ভাবি, আমি আর কেন এসব দেব। লারা শুনল না, জোর করে নীলের সামনে নিয়ে গেল। নীলের সামনে লুপা বসতেই চোখ তুলে চাইল সে। এখানে বসার পরে এই প্রথম চোখ তুলো উপরে। লুপাকে দেখে নীলের দম বন্ধ হয়ে আসতে লাগলো। মুখ ফেটে কান্না আসছে তার। সেদিনের কথাটা কানে বেঁচে উঠল। দেন না একটা বাচ্চা আমায়, একটা রাত ভিক্ষা চাইছি আমি, প্লিজ। নীল শুকনো একটা ঠোক গিলল। কান্না আটকাতে খুব কষ্ট হচ্ছে। বুকের পাঁজর ভেঙে গুটিয়ে যাচ্ছে। কাপা কাপা হাতে হলুদ হাতে নিল লুপা। লারার ফোনে কল আসতেই ফোন নিয়ে চলে গেল অন্য পাশে। লুপার হাত প্রচণ্ড রকম কাঁপছে। নীল ঠোঁট কামড়ে কান্না আটকাতে পারল না। টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। নীলের টান গালে হলুদের হাত রেখে জল ভর্তি চোখে তাকালো নীলের চোখে। দুজনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নীলের চোখে অসহায়তা ভেসে উঠছে। চোখ বন্ধ করে নিল লুপা। চোখে ভেসে উঠছে নীলের দুষ্টুমির কিছু দৃশ্য। সকাল সকাল মানুষের বাড়িতে চলে আসেন, লজ্জা করে না? আমার না একটু লজ্জা করে না। এই শাওন, তোর করে? চট করে চোখ খুলে নিল লুপা। চোখ থেকে তার জল বেয়ে এসে থুতনি ছুঁয়ে পড়ল। কান্নাজড়িত গলায় নীল বলল, কেমন আছো এখন? লুপা কিছু বলল না। ডান গাল থেকে হাত এনে বাম গালে হলুদ লাগালো। তার মনে পড়ল শপিং মলে সেই কথাটা। পাগলামি করছো তুমি লুপা। তোমাকে আমি ভালোবাসি না, আর আম্মু তোমাকে মেনে নিবে না, কারণ তুমি তোমার সুন্দর পরিবারকে নিজ হাতে ধ্বংস করে দিয়েছো। সেখানে কিভাবে কোনো মা রাজি হবে তার ছেলের জন্য তোমাকে নিতে? তুমি বিয়ে করে নাও লুপা, সব ঠিক হয়ে যাবে। কথাটা মনে হতেই কান্না পেয়ে গেল লুপার। কান্না চেপে রাখতে গিয়ে বারবার শরীরে ছাঁকুনি দিয়ে উঠছে। গায়ে হলুদ লাগিয়ে কপালে হাত নিল লুপা। নীল এতক্ষণে খেয়াল করলো লুপার ঠোঁট ফুলে আছে। নীল বলল, ঠোঁটে কি হয়েছে তোমার? লুপা জবাব দিল না। নীল আবার বলল, লুপা, বলছো না কেন? ঠোঁটে কি হয়েছে তোমার? রক্ত জমে আছে কেন? লুপা চোখ মুছে বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে যেতে লাগলো। এক পা টেনে টেনে হাঁটছে। নীল চট করে উঠে দাঁড়িয়ে জোরে ডাক দিল, লুপা। নীলের ডাকে শুধু লুপা নয়, সবাই থেমে যায়। সবার চোখ নীলের দিকে। নীল দৌড়ে লুপার পায়ের কাছে বসে। লুপার পায়ে ধরতেই তার হাতের হলুদ লেগে যায় লুপার পায়ে। পা ধরে দেখলো পা অনেকটা ফুলে আছে, রক্ত জখম হয়ে আছে। বৃদ্ধা আঙ্গুলের নখ ফেটে রক্ত শুকিয়ে আছে।
নীল অস্থির হয়ে বলল, কি হয়েছে তোমার? এটা হলো কি করে? মনে তো হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছো। লোপা পা ছাড়াতে চায়। নীল ধমক দিয়ে বলে, বলো না কেন, কি হয়েছে পায়ে? রিহান সহ তাদের পরিবারের সবাই বোকার মতো তাকিয়ে আছে। নীলের মা এসে দাঁতে দাঁত চেপে নীলকে চাপা গলায় বলেন। নীল, সবাই দেখছে। নীল খুব চেঁচিয়ে বলে, হ্যাঁ দেখছে তো কি হয়েছে? এখন সবাই তোমাকে অপমান করবে। নীলের ধমকে তার মায়ের মুখ ছোট হয়ে যায়। ছলছল চোখে ছেলের দিকে তাকিয়ে আছেন। রূপা বুঝতে পারছে না নীল কেন এমন করছে। মায়ের চোখে পানি দেখে নীল দাঁতে দাঁত চেপে মাথা চেপে ধরল। নিজেকে নিয়ন্ত্রণ করে স্টেজে গিয়ে বসল। সবার জিজ্ঞাসুক চোখ রূপার দিকে, আর নীলের মায়ের তীক্ষ্ণ চোখ। রূপার মাথা ঘুরে ওঠে। রুহান এসে লোপাকে ধরল। লোপা রুহানকে ক্ষীণ গলায় বলে, বাসায় চল রুহান। লোপা রুহান চলে যেতে লাগে। শ্যামু ডাক দেয়, দাঁড়াও লুপা। শ্যামুর ডাকে লোপা দাঁড়ায়। সিঁড়ি পেয়ে নেমে আসে শ্যামু। এক হাতে ফোন, এক হাতে ডায়েরি। ডায়েরিটা নীলের ওপর ছুঁড়ে মারে নীলকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। উপস্থিত সবার চোখ এখন কপালে উঠে গেছে। এসব হচ্ছে কি এখানে? কারো মাথায় ঢুকছে না। শ্যামুর মা শ্যামুকে ধমক দিয়ে বললেন, শামু, এটা কি করলি তুই? শ্যামু কিছু বলে না। রাগে ফোঁসফুস করছে সে। নীলের ফপি এসে বললেন, এই মেয়ে, তুমি ওকে মারলে কেন? ও কি করেছে? শ্যামু এবারও কিছু বলল না। নীলের মা শ্যামুকে বললেন, শামু, রিসোর্টের সবাই এখানে, এসব কি তামাশা করছিস? শ্যামু এবার নিজেকে কন্ট্রোল করতে পারল না। হাতের ফোন খুব জোরে ফ্লোরে আছাড় মেরে ফেলে চিৎকার করে বলল, চুপ করেন আপনি। তিনটা জীবন নিয়ে খেলা করে আমায় বলছেন আমি তামাশা করছি? আরে তামাশা তো আপনি করছেন, নিজের ছেলের জীবন থেকে শুরু করে আমার আর লোপার জীবন নিয়ে। লোপার নামটা শুনে লোপা আটকে উঠল। লোপার পরিবারের সবাই শ্যামুর দিকে কেমন করে যেন তাকিয়ে আছেন। ওনাদের চোখ জিজ্ঞেস করে যাচ্ছে লোপার জীবন নিয়ে কেমনে খেলছেন উনি। ওনাদের চোখ জিজ্ঞেস করে যাচ্ছে লোপার জীবন নিয়ে কেমনে খেলছেন উনি। নীল ডায়েরি দেখে বুঝে গেছে শ্যামু কিভাবে সব জানলো। একমাত্র এই ডায়েরি তো তার মনের কথাগুলো জানে। শ্যামু ফ্লোর থেকে ডায়েরিটা তুলে আনে। কয়েকটা পৃষ্ঠা খুঁজে একটা পৃষ্ঠা বের করে নীলের মায়ের সামনে তুলে ধরে বলে, দেখুন আপনার ছেলের যন্ত্রণাগুলো কিভাবে চেপে রেখেছে মনে, আপনার নিষ্ঠুরতার কথা কিভাবে লিখেছে পড়েন একবার। আপনি তো একজন মা হন, তাও শিক্ষিত মা। আপনি কিভাবে নিজের পছন্দকে ছেলের উপর চাপিয়ে দিতে চাইলেন? এমন কাজ তো মূর্খ মায়েরাও করবে না। সন্তান কার সাথে ভালো থাকবে সেটা সন্তানকে জিজ্ঞেস করবেন, নিজেকে নয়। লুপাকে কেন আপনি খারাপ বলেন? ওর পরিবারের সাথে এমন করেছে বলে? কখনো ভাই হারিয়েছেন আপনি? বাবা মায়ের অবহেলিত চেহারা দেখেছেন আপনি? দেখেননি? তাহলে কেমনে বুঝবেন ওর অবস্থাটা? আপনার ছেলে আপনাকে সম্মান করে, ও ভালোবাসে, তাই সে আপনার অনুমতি ছাড়া চায়নি তার ভালোবাসাকে। আর আপনি কি না নিজের ছেলের জীবন নিয়ে খেলছেন? শ্যামুর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে সবাই। লোপা বুঝতে পারছে না শ্যামু এসব জানলো কেমনে। নীল কি সবকিছু ডায়েরিতে লিখে রেখেছে? নীল তাচ্ছিল্য চোখে তার মায়ের দিকে তাকালো। ওনার মুখ ছোট হয়ে আছে। দিহান নীলকে জিজ্ঞেস করলো, নীল, তুই লোপাকে ভালোবাসিস? নীল ভেজা চোখে তাকালো দিহানের দিকে। নীলের মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেছে। দিহানের দিকে তাকিয়ে চোখ থেকে বর্ষণ করলো আরেক ফোঁটা জল। দিহান বুঝে গেল নীলের চাপা কষ্টটা কোথায় ছিল। শ্যামু নীলকে বলল, কেমন মানুষ তুমি? একটা মানুষ তোমাকে পাগলের মতো ভালোবাসে, আর তুমি তাকে খারাপ বলে দূরে ঠেলে দিচ্ছ। ও যা করেছে ওর জায়গায় যে কেউ হলেই এটা করতো। আরে 7 খুনও তো মাফ হয়, ও তো কাউকে খুনও করেনি। তারপরও কেন ওর সাথে এমন করছো? যুবক নির্দোষ ভাই হারিয়ে বেচারি পাগল হয়ে গেছিল। ও তো অনুতপ্ত, ও তো বলছে ও ভুল করেছে, তবুও কেন ওর সাথে এমন করছো? দিহানের বড় মা লোপার পাশে দাঁড়িয়ে গিয়ে বললেন, লুপা, তুই নীলকে ভালোবাসিস? লোপা মাথা নিচু করে ফেলল। চোখ থেকে শুধু বেদনা অশ্রু ঝরে পড়ছে। শ্যামু চেঁচিয়ে বলল, আপনি তো লোপার বড় মা, তাই না?
আপনাদের করা অন্যায় সহ্য করতে না পেরেই তো আজ ওর এমন হাল। নিজের মেয়েকে হারিয়েছিলেন বলে চিৎকার করে কেঁদেছিলেন। তাহলে ভাবুন, ওর ভাই হারিয়েছে, ও বাবার পরের ছায়া হারিয়েছে, ও কিভাবে সহ্য করতো এটা? লোপা শ্যামুর দিকে অবাক হয়ে তাকালো। এসব তো সে তার ফেসবুক ফ্রেন্ডকে বলেছে, তাহলে কি শ্যামুই সে? শ্যামু লোপার সামনে এসে দাঁড়িয়ে ধরা গলায় বলল, আমি জানতাম না লোপা তুমি নীলকে ভালোবাসো, নয়তো কখনো এই বিয়েতে আমি রাজি হতাম না। চোখের পানিটা মুছে নীলকে বলল, তুমি আমাকে বলতে পারতে নীল, আমি খারাপ হলেও এতটা খারাপ নই। হ্যাঁ, আমার চলাফেরা, চাওয়া পাওয়া সবার থেকে আলাদা, কিন্তু আমি জোর করে কিচ্ছু চাই না। আমি কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি হতে চাই না নীল। আমি চাই না আমি এমন কারো জীবনে থাকি যার জীবনে অন্য কেউ আছে। বাবা মা অনেক সময় সন্তানের জন্য ভুল সিদ্ধান্ত নেন। শুধু সন্তানরা আবেগের বশে কিছু চেয়ে বসে না, মাঝে মাঝে বাবা মাও চায়, তাই মাঝে মাঝে বাবা মায়ের অবাধ্য হতে হয়। রিসোর্টের উপস্থিত সবাই শ্যামুর দিকে তাকিয়ে আছে। সবাই নীরব দর্শক। কে কি বলবে, এই অবস্থায় কার কি বলা উচিত সেটা কেউ বুঝে উঠতে পারছে না। শ্যামুর মায়ের গর্ব হচ্ছে শ্যামুকে নিয়ে। অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে ওনার মেয়ে। যাক, সম্মান বলুক লোকে কথা, তবু তো কারো সাথে অন্যায় হলো না। শ্যামু অরিনের সামনে গিয়ে দাঁড়ালো। যেহেতু লোপা তাকে অরিনের কথা বারবার বলতো, তাই অরিনকে কিছু বলার আগে তার অরিনকে শ্যামু বলল, লুপাকে ক্ষমা করে দাও অরিন। শ্যামুর কথায় অরিন কিছু বলল না। শ্যামু আবার বলল, প্লিজ অরিন, ক্ষমা করে দাও। আর কত রাগ থাকবে? অরিন চোখের পানিটা মুছে বলল, রাগ তো তখন হয় যখন পর কেউ ধোকা দেয়, কিন্তু যখন আপন মানুষ ধোকা দেয় তখন রাগ হয় না। মন ভেঙে যায়, বিশ্বাস ভেঙে যায়, মানুষের মন পাথর হয়ে যায়। তোমার কষ্টটা আন্দাজ করছি অরিন, কিন্তু লুপার কষ্টটাও কম নয়। আজ তুমি দিহান ভাইয়ের ভালোবাসা, দিহান ভাইয়ের সন্তানের মা, ইন্ডিয়ার একজন নামকরা ডক্টর। সব কিছুর পিছনে কিন্তু লুপার হাত আছে। একবার ভাবো অরিন, লুপা তোমায় ব্যবহার না করলে তুমি দিহান ভাইকে পেতা না। ওর জন্যই আজ তোমরা স্বামী স্ত্রী। ক্ষমা করতে শিখো অরিন। ক্ষমা হচ্ছে এক ধরনের হারপিক, যেটা মনের সব ক্ষোভ, রাগ, অভিমান, মনের মরিচা সব মন থেকে মুছে দেয়। তুমি যতদিন লুপাকে ক্ষমা করতে পারবে না, ততদিন পুরনো দিনের কথাগুলো মনে পড়বে তোমার। আর যত এটা মনে পড়বে, তত তোমার অভিমানের পাল্লা ভারী হবে। ক্ষমা করে দেখো, লুপাকে আর অপরাধী মনে হবে না তোমার। একবার ওর অবস্থানে নিজেকে ভাবো সবাই, দেখবে লুপা অপরাধী নয়। লুপা হচ্ছে সব থেকে অসহায় মেয়ে, যে মনের কষ্টটাও বলার মতো কাউকে পায় না। এইটুকু বলে থামলো শ্যামু। লোপার সামনে দাঁড়ালো। তারপর লোপাকে বলল, যে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো অন্ধ প্রমাণ করো না, নয়তো সে সত্যি অন্ধ হয়ে যাবে। তার চোখে আর তোমার কষ্ট পড়বে না। শ্যামু চোখের পানিটা মুছে নিল। সবার চোখেই পানি। শ্যামু যেন সবার চোখ খুলে দিছে। দিহান অরিনের হাত ধরে অনুরোধের চোখে তাকালো অরিনের দিকে। অরিন ডুকরে কেঁদে উঠল। সত্যি তো, শ্যামু বলেছে দিহানকে পেয়েছে তো লুপার জন্যই। লুপা তাকে ব্যবহার না করলে কিভাবে সে তার এই প্রাণের স্বামীকে পেত? নীল লোপা দুজন দুজনের দিকে তাকিয়ে নীরবে কেঁদে যাচ্ছে। নীলের মা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। উনি ভেবেছিলেন লোপা ওনার ছেলেকে একসময় ধোঁকা দিবে, তাই তিনি চেয়েছিলেন শ্যামুর সাথে বিয়ে দিয়ে লোপার ব্যাপারটা নীলের মাথা থেকে ছেড়ে দিতে। মেহমানদের মধ্যে দুজন চলে যাচ্ছিলেন। শ্যামু বলল, দাঁড়ান, কেউ যাবেন না, হলুদের অনুষ্ঠান হবে আজ। শ্যামুর কথায় নীল ধাক্কা খেল। এতক্ষণ কি বলল আর এখন কি বলছে? লোপার রুহানকে আস্তে করে বলল, রুহান চল। শ্যামু বলল, তুমি যেও না লোপা, হলুদ তোমার আর নীলের হবে। শ্যামুর কথাটা শুনে লোপা অবিশ্বাস্য চোখে শ্যামুর দিকে তাকালো। শ্যামু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। লোপা ছলছল চোখে হাসতে হাসতে রুহানের দিকে তাকালো। রুহানেরও চোখে পানি।
বোনের খুশিতে সেও কেঁদে দিয়েছে। নীল একবার তার মায়ের দিকে ছলছল চোখে তাকালো। শামু বলল, কারো অভিভাবকের কোনো মতামত চাইবো না আমি, বিয়ে আমি দিব। নীলের মা তার দিকে তাকিয়ে সম্মতি জানালেন। নীল আর এক মুহূর্ত দেরি করল না, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল লুপাকে। লুপাও যেন নীলের সাথে আজ লজ্জা ধুয়ে ফেলেছে। নীলকে আঁকড়ে ধরে সে কেঁদে দেয়, খুব শক্ত করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদছে। কত পাগল দুজন দুজনের জন্য, সেটা তারা নিজেরা ছাড়া আর কেউ জানে না। দিহান শাওন নীলের খুশি দেখে কাঁদছে, আর অরিন লুপার নীলের মা আজ বুঝতে পারলেন উনি আসলেই ভুল করতে যাচ্ছিলেন। কই, এভাবে তো ছেলেকে কখনো খুশি হতে দেখেননি। শামু চোখের পানিটা মুছে নিল। এতদিন লুপার সাথে সে ফেসবুকে কথা বলতো, সে জানতো এটা লুপা, কিন্তু নিজের পরিচয় দিত না। আজ যখন লুপা লাস্ট মেসেজ সিন করলো, তখন তার পায়ের নিচের মাটি সরে যায়। লুপা নীলকে ভালোবাসে এটা সে জানতো না। ফোন নিয়ে দৌড়ে যায় নীলের রুমে, কিন্তু ততক্ষণে নীলকে স্টেজে আনা হয়। রুম থেকে বেরিয়ে আসার সময় দেখলো নীলের বালিশের নিচে ডায়েরির অর্ধেক বেরিয়ে আছে। ডায়েরিটা পড়ে তার পৃথিবী ওখানেই থমকে যায়। লুপার জন্য মায়া হয় তার। এতদিনে সে এটা খুব আন্দাজ করেছে, লুপা জীবনে অনেক কষ্ট পেয়েছে। নীলকে হারিয়ে ফেললে তো সে মরেই যাবে। আর নীলের ডায়েরির প্রতিটা পৃষ্ঠা জানান দিচ্ছে লুপাকে নীল কতটা ভালোবাসে। শ্যামুর এক ফ্রেন্ড এসে তাকে বলল, শামু তুই না নীলকে ভালোবাসিস, তাহলে এসব কি করছিস? শ্যামু ম্লান হেসে বলল, আমি নীলকে ভালোবাসি, নীলকে পেলে আমি ভালো থাকবো। কিন্তু নীল যখন আমার সাথে সুখে থাকবে না, তখন আমিও ভালো থাকতে পারবো না রে। ও সুখে থাকুক, আমি আমার জীবনে কাউকে মানিয়ে নিতে পারবো, কিন্তু ওরা পারবে না। নীল লুপাকে ছেড়ে লুপার কপালে কপাল ঠেকিয়ে নাকে নাক চেপে কাঁদতে থাকে দুজন। শাওন দিহানকে ফিসফিসিয়ে বলল, এই বাটা এখন কি করতে চায়? হুস, বুদ্ধি সব খেয়ে ফেলেছে মনে হয়। দিহান ওইদিকে তাকাচ্ছে না, এদিক ওদিকে তাকাচ্ছে শুধু। নীলের কোনো দিকেই হুঁশ নেই, ওরা যেন হারিয়ে গেছে অন্য কোথাও। আশেপাশের এত হইচই যেন তাদের কানে ঠুকছে না। লুপার কাটা ঠোঁটে আঙ্গুল বলিয়ে ঠোঁটে চুমু খায় নীল। সাথে সাথে সবাই ওই দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়। ভালোবাসা যদি সত্যি হয়, জয় তার একদিন না একদিন ঠিকই হবে। যত বাধা বিপত্তি থাকে না কেন, একসময় ঠিকই ভালোবাসার জিত হয়। তবে ভালোবাসাটা হতে হবে সত্যিকারের। নীল আর লোপার মাঝে কোনো সম্পর্ক ছিল না ঠিক, কিন্তু একজনের প্রতি আরেকজনের ছিল তীব্র টান, ছিল বিশুদ্ধ ভালোবাসা। তাই তো অবশেষে তাদের জয় হলো, জিতে গেল তারা। লোপার বাবা মাকে ফোন করে আনা হয়েছে। তারা প্রথমে কিছুটা শকড হলেন, কিন্তু যখন জানলেন নীলের জন্যই লোপা এমনটা করেছিল, তখন রাজি হয়ে গেলেন তারা। নিজের সন্তানের ভালো থাকার থেকে সুখ সম্মান বা নিজের চাওয়াকে বড় করে কখনোই দেখেননি ওনারা। লোপাকে সাজানোর জন্য যখন নিয়ে গেল, দিহান দিশাকে সাজাতে পাঠালো। সে চায় একসাথে দিশার বিয়েটাও হয়ে যাক। দিয়া যেহেতু সবাইকে জানিয়ে দিয়েছে, তাই আর সারপ্রাইজ প্ল্যান করে কি হবে। দিহানের বাবা মা ছেলের কথার উপর কোনো কথা বলেননি। ওনারা দিহানের ওপর কথা বলা অনেক আগেই ছেড়ে দিয়েছেন। লোপার বাবা মা ওনাদের পরিচিত কয়েকজনকে দাওয়াত দিলেন। নীলের মাও এখন মলিন। ছেলের সামনে যেতে ওনার লজ্জা লাগছে। জেদ দিয়ে ছেলেকে মানিয়ে নিতে চেয়েছিলেন। ডায়েরির পাতায় ছেলে লিখে রাখছে, তুমি এত নিষ্ঠুর কেন আম্মু? সন্তান বাবা মাকে নিষ্ঠুর তখন বলে যখন বাবা মায়ের থেকে অনেক আঘাত পায়। শামু ঠিকই বলেছে, উনি যা করতে যাচ্ছিলেন তা মূর্খ মায়েরাও করে না। নীল কার সাথে থাকবে সেটা ওনার বিচার করা উচিত হয়নি। রাত 1:30 বেজে গেছে। লোপার দিশাকে এনে স্টেজে বসানো হয়েছে। দিয়া যে লেহেঙ্গা পরে আসছিল ওইটাই রয়ে গেছে। লেহেঙ্গাটা অনেক দামি ও সুন্দর, হলুদের কনের জন্য পারফেক্ট, তাই আরেকটার প্রয়োজন পড়েনি। লোপাকে শামু তার নিজের পরা লেহেঙ্গাটা পরিয়েছে, নিজ হাতে সাজিয়ে দিয়েছে। শাওন আর নীলকে এক স্টেজে বসানো হয়েছে। হলুদ লাগানো শুরু করলো সবাই।
একে একে সবাই এসে হলুদ লাগিয়ে দিয়ে যাচ্ছে। শ্যামলূপা, শাওন, নীল সবাই আজ কত খুশি। ওরা যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ। ভালোবাসার পূর্ণতা পেল সবার, খুশি তো হবেই। অরিন দিশা আর লুপার সামনে বসলো। লুপার সাথে এখনো কথা বলেনি সে, তার অস্বস্তি হচ্ছে। হলুদ নিয়ে দিশাকে হলুদ মাখিয়ে দিল, তারপর লুপাকে লাগানোর জন্য হাতে হলুদ নিল। মাথা নিচু করে বসে আছে অরিন আর লুপা। অরিনের অভিমান দিচ্ছে না কথা বলতে, আর লুপার লজ্জা দিচ্ছে না তাকে চোখ তুলে তাকাতে। শামু এসে অরিনের পাশে বসলো। অরিনের মেহেদি হাত ধরে লুপার গালে বসিয়ে দিল। গালে হলুদ লাগতেই চট করে চোখ তুলে অরিনের দিকে তাকালো লুপা। অরিন ছলছল চোখে তাকিয়ে আছে, লুপার চোখেও পানি। হলুদ লাগাতেই লুপার চোখে ভেসে উঠল 6 বছর আগে ছাদের সেই কথাটা। তুই খারাপ কে বলেছে? তুই খারাপ নয়। আমার লুপা জানুটা কখনো খারাপ হতেই পারে না। কথাটা মনে হতেই লুপার বুকের যন্ত্রণা আরো তীব্র হয়ে গেল। অরিন তাকে কত বিশ্বাস করত, আর সেই কিনা এই অরিনকে এনেছিল তার প্রতিশোধ নিতে। লুপার অন্যকালে হলুদ ছুঁয়ে দিল অরিন। অরিনের চোখে ভেসে উঠল সেদিন লোপা তার হাত দিয়ে যখন লোপার গলায় লাগিয়ে বলেছিল, মারে না আমায় প্লিজ, আমি যে নিজে মরার সাহস পাচ্ছি না রে দোস্ত। তুই আমায় মেরে দে, মুক্তি দে আমায় এই বিষাক্ত জীবন থেকে। তুই সব সময় বলতি না আত্মহত্যা কেন মহাপাপ? হ্যাঁ রে, আত্মহত্যা কেন মহাপাপ বল? আমার যে বাঁচতে ইচ্ছা করছে না রে, আমার মরণ কেন হয় না অরিন? আমার যে দম বন্ধ হয়ে আসছে। স্মৃতিরা সব চেকে বসেছে। অরিন আর বসে থাকতে পারল না, চোখের পানি মুছতে মুছতে চলে গেল উপরে। লোপার এই কথাগুলোর মানে সেদিন না বুঝলেও আজ বুঝতে পারছে অরিন। কতটা যন্ত্রণা আর ঘৃণা জীবনের প্রতি এলে মানুষ এভাবে বলে, তা অরিনের জানা আছে। লোপা যে ধুকে ধুকে মরছিল সেটা তার এই কথাগুলো বলে দিচ্ছে। একটা রুমে গিয়ে কান্না করতে লাগলো অরিন। লোপা একদিন তাকে বলেছিল, অরিন, আমার যখন বিয়ে হবে তুই আমায় বউ সাজিয়ে দিবি, এমন ভাবে সাজাবি যেন আমার বর আমায় দেখে চোখ ফেরাতে না পারে। আর তুই দেখিস আমার বিয়েতে অনেক বড় আয়োজন করা হবে, অনেক অনেক গেস্ট আসবে, আর এই সবার মধ্যে একমাত্র তুই থাকবি স্পেশাল গেস্ট। কথাটা ভেবেই কান্নার গতি আরো বেড়ে গেল অরিনের। কাল লোপার বিয়ে হবে। শান্তিনীরের 3 পরিবার এক হয়ে গেছে। সবাই মিলে দিশা লোপার বিয়েতে খরচ করবে। আয়োজন তো সত্যি অনেক বড় হবে, গেস্টও সত্যি অনেক এসেছে। শুধু অরিন স্পেশাল নয়, আর লোপার বউ সাজাটাও হবে না অরিনের হাতে। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কতটা যন্ত্রণা আর ঘৃণা জীবনের প্রতি এলে মানুষ এভাবে বলে, তা অরিনার জানা আছে। রূপা যে ধুকে ধুকে মরছিল সেটা তার এই কথাগুলো বলে দিচ্ছে। একটা রুমে গিয়ে কান্না করতে লাগলো অরিন। রূপা একদিন তাকে বলেছিল, অরিন, আমার যখন বিয়ে হবে তুই আমায় বউ সাজিয়ে দিবি, এমন ভাবে সাজাবি যেন আমার বর আমায় দেখে চোখ ফেরাতে না পারে। আর তুই দেখিস আমার বিয়েতে অনেক বড় আয়োজন করা হবে, অনেক অনেক গেস্ট আসবে, আর এই সবার মধ্যে একমাত্র তুই থাকবি স্পেশাল গেস্ট। কথাটা ভেবেই কান্নার গতি আরো বেড়ে গেল অরিনের। কাল লোপার বিয়ে হবে। শান্তিনীরের 3 পরিবার এক হয়ে গেছে। সবাই মিলে দিশা লোপার বিয়েতে খরচ করবে। আয়োজন তো সত্যি অনেক বড় হবে, গেস্টও সত্যি অনেক এসেছে। শুধু অরিন স্পেশাল নয়, আর লোপার বউ সাজাটাও হবে না অরিনের হাতে। একটু পরে দরজা খুলে রুমে ঢুকলো দিহান। তার এক হাতে হলুদ। দরজা বন্ধ করে অরিনের পেছনে দাঁড়ালো। অরিন জানালার সামনে দাঁড়িয়ে আছে। থাই গ্লাসটা খুলে থাকার কারণে কিছু মোলায়েম বাতাস এসে অরিনকে ছুঁয়ে দিচ্ছে। বাতাসের ছোঁয়া লেগে যেন খুশিতে নেচে উঠছে অরিনের চুল। দিহান পেছন থেকে গিয়ে অরিনকে জড়িয়ে ধরল। আংশিক এভাবে কেউ ধরে কেঁপে ওঠে অরিন। দিহানকে দেখে তৎক্ষণাৎ চোখ মুছে নেয়। দিহান চোখ বন্ধ করে আছে, দেখে মনে হচ্ছে যেন সে ঘোরের মধ্যে আছে। অরিন বলল, অজনি কই? কার কাছে দিয়ে আসলেন?
দিহান কিছু বলল না। অরিনের ঘাড়ে চুমু এঁকে ওড়নাটা পেটের ওপর থেকে সরিয়ে দিল। ওড়না সরাতেই অরিনের পেট উন্মুক্ত হয়ে যায়। দিহান অরিনের পেটে হলুদ লাগিয়ে দেয়। অরিন দিহানকে বলে, কি করছেন এসব? আমার ঠান্ডা লাগছে। দিহান কোনো জবাব দিল না। এক হাতে হলুদ লাগাচ্ছে, অন্য হাতে অরিনের পিঠের চুল সরিয়ে পিঠে চুমু খেল। দিহানের হাত অরিনের পুরো পেটে হলুদ মাখিয়ে দিল। পেটের থেকে তার হাত অবাধ্য হয়ে অন্যদিকে চলে যেতে লাগে। অরিন চট করে হাত ধরে নেয়, কিঞ্চিত স্বরে বলে, কি করছেন এগুলো? কেউ আসবে, ছাড়ুন। দিহান ছাড়ল না। অরিনকে তার দিকে ঘুরিয়ে অরিনের কোমর জড়িয়ে ধরল। অরিনের গালে হলুদ লাগিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে বলল, লাভ ইউ সোনা বউ। অরিন কিছু বলল না। তার চোখ থেকে পানি পড়ছে। দিহান অরিনের চোখ মুছে দিয়ে বলল, কান্না করছো কেন? অরিন মুখটা গোমরা করে থাকলো। দিহান অরিনের ঠোঁটে চুমু এঁকে বলে, কেঁদো না বউ, বরং লুপাকে ধন্যবাদ দাও যে তোমার জায়গায় ও অন্য কাউকে বেছে নেয়নি। হ্যাঁ, ও তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু ও যথেষ্ট শাস্তি পেয়েছে সোনা। আর এই অন্যায়ের কারণেই আমি তোমায় পেয়েছি। লুপার বয়স কম ছিল, এতগুলো অন্যায় মেনে নিতে পারিনি, তাই পাগল হয়ে গেছিল। যা করেছে শুধু তাদের সাথে হওয়া অন্যায়ের বদলা নিতে করেছে। ওর জায়গায় থাকলে যে কেউ এমন করতো বউ। শুধু ভুল তার একটাই, সে সঠিক পদ্ধতি নিতে পারেনি। তোমাকে ব্যবহার করা তার উচিত হয়নি, কিন্তু আমি তাকে ধন্যবাদ জানাই, কারণ তোমাকে ব্যবহার করেছে বলে আমি তোমাকে পেয়েছি। অরিন কেঁদে কেঁদে বলল, আমি স্বাভাবিক হতে পারছি না। অরিনকে জড়িয়ে ধরে দিহান বলে, সময় নাও সোনা, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ জড়িয়ে থাকলো দুজন দুজনকে। দিহান অরিনকে ডাক দিল, বউ, হুম, একটা কথা বলি। বলুন। চলো না, আমরা আরেকটা বেবি। অরিন মুখ তুলে তাকালো। দিহান অনুরোধের স্বরে বলল, প্লিজ বউ, না বলো না, একটাই নিব। অরিন গম্ভীর গলায় বলল, একটাই ভালো, একটাই ভালো, আর দরকার নেই। প্লিজ বউ, আমার খুব ইচ্ছে করে বেবি যখন তোমার পেটে থাকবে, আমি তোমার পেটে কান রেখে আমার বেবিকে অনুভব করব, তোমার সেবা করব। তুমি ভুল করলে তোমার পেটে মুখ রেখে আমাদের বেবির কাছে নালিশ করব। ও আসার পরে ওর ছোট ছোট হাত পা ধরে খেলা করব। ওর আদো আদো বলিতে পাপা ডাক শুনবো। ওর ছোট ছোট পায়ের উপর রেখে ওকে হাঁটা শিখাবো। এইটুকু বলে দিহানের মুখ বিষণ্ণ হয়ে গেল। মুখটা একটুখানি করে বলল, অজনের বেলায় তো নিজের ভাগ্যে নিজেই লাথি দিয়েছি, ইচ্ছেগুলো অপূর্ণ থেকে যায়। আমি জানি শোনা, তুমি অজনীর বেলায় কষ্ট এখনো ভুলতে পারছো না। আরেকটা বেবি নেই প্লিজ, দেখবে অজনীর বেলায় যে কষ্ট পেয়েছো সব দূর করে দিব। অরিন দিহানকে জড়িয়ে ধরে বলল, নেব বেবি, তবে শর্ত আছে। কি শর্ত বলো? আমি মানতে রাজি। আজ না, আরেকদিন বলবো। আজকেই বলো। আরেকদিন। দিহান অরিনের মুখটা তুলে বলল, বলো না প্লিজ। না, আজ না। অজনি কই? দিয়া আর রুহানের কাছে আছে। ও আর রুহান বসে গল্প করছিল, ওদের কাছে দিয়ে আসছি। খুব ভালো মানুষের কাছে দিয়ে আসছেন। ওরা রোম্যান্স করবে নাকি মেয়েকে দেখবে? ছাড়ুন আমায়। ওরা রোমান্স করবে মানে? দিহানের প্রশ্নে অরিনের হুঁশ আসে। মুখ ফসকে একই বলে ফেলেছে সে। দিহান কপাল কুঁচকে জিজ্ঞাসুক চোখে তাকিয়ে আছে। এই চোখের সন্দেহ আর রাগ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অরিনের বুক ছ্যাদ করে উঠল। দিয়া অরিনকে কসম কাটিয়ে রুহানের কথা বলছে। বারবার বলেছে, বিশ্বাস করে বলছি, ভাবি ভাইয়াকে বলবে না কিন্তু। এখন কিনা সে বলে দিল। দিহান কিঞ্চিত রাগান্বিত স্বরে বলল, কি হলো বলো? ওরা রোমান্স করবে মানে কি? ওরা দুজন প্রেম করে? দিহানকে রাগান্বিত লাগছে। দিহানের রাগের বিষয় অরিনের খুব ভালো ধারণা আছে। দিহান আবার কিছু বলতে যাবে, অরিন দিহানের ঠোঁট আঁকড়ে ধরে দিহান ছাড়াতে চায়। অরিন ছাড়ে না। দিহানকে নিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। আপাতত কথা এড়িয়ে যেতে এর থেকে ভালো উপায় জানা নেই তার। হলুদের অনুষ্ঠান শেষ হতেই দিশাকে আর লোপাকে একটা রুমে দেওয়া হলো ঘুমানোর জন্য। 6টা বেজে গেছে। কিছুক্ষণ ঘুমানোর প্রয়োজন তাদের। দিশাকে এসে বলল তাকে নাকি কে ডাকছে, তাই সে বেরিয়ে গেল রুম থেকে। দিশা বেরোতেই এসে নীল রুমে ঢুকে দরজা বন্ধ করে নিল। দিশাকে সে বের করার জন্য ওই মেয়েকে সে পাঠিয়েছিল। লোপা গায়ের অলংকারগুলো খুলছিল। ওড়না খুলে রাখছে বিছানায়, যার কারণে তার পিঠ অনেকটা উন্মুক্ত হয়ে আছে।
নীল লোপার লোভনীয় পেটের দিকে তাকিয়ে বলল, ওয়াও, সো হোয়াট? লোপা কানের দুল খুলছিল। কথাটা কানে যেতেই তাকে নীলকে দেখে তড়িঘড়ি করে বিছানা থেকে ওড়না নিয়ে বুক প্যাট সব ভালো করে ঠেকে নিল। নীল এক পা করে এগিয়ে আসে। লোপা পেছাতে পিছাতে গিয়ে আলমারির সাথে আটকে যায়। নীল দুহাত লোপার দুপাশে রাখে। লোপা নীলের হাতের বেড়িতে আটকে যায়। নীল নেশা চোখে লোপার দিকে তাকিয়ে আছে। লোপার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বুঝতে পারছে না লোপা আজ হঠাৎ করে এত ভয় আর লজ্জা করছে কেন। নীল মুখটা নিচু করে বলল, তুমি এত সেক্সি জানা ছিল না তো। লোপা কিছু বলল না। নীল এক হাতে লোপার গাল ঠোঁট স্লাইড করছে। নীলের ছোঁয়া লোপার শরীরের সব লোম দাঁড়িয়ে যায়, বারবার কেঁপে কেঁপে ওঠে। নীলের ছোঁয়া তাকে অন্যরকম সুখ দিচ্ছে। মনের মধ্যে জাগাচ্ছে অজানা শিহরণ। তার হার্ট এত দ্রুত চলছে যেন পাঁজর ভেঙে বেরিয়ে যাবে। নীলেরও একই অবস্থা হচ্ছে। বুকের ভেতর থুকপুক শব্দগুলো লোপাও শুনতে পাচ্ছে হয়তো। নীলের হাতকাল থেকে লোপার গলা নেমে আসে। লোপা চোখ বন্ধ করে নেয়। তার শরীর থরথর করে কাঁপছে। নীল কানের সামনে মুখ নিয়ে বলে, এখন যদি এই অবস্থা হয় তাহলে রাতে কি হবে? লোপা চট করে চোখ খুলে ফেলল, কিন্তু কিছু বলতে পারল না। তার সব কিছু জমে যাচ্ছে। নীলের ছোঁয়া হজম করতে পারছে না সে। নীল লোপাকে বলল, আগে তো যখন তখন জড়িয়ে ধরতা, চোখের সামনে পেলে চোখ ফেরাতা না, আজ কি হলো? লোপা কিছু বলতে পারল না। নীল লোপার ওড়নার ভেতরে হাত ঢুকিয়ে পেটে হাত রাখল। পেটে হাত লাগতেই লোপা লাফিয়ে উঠল। কি করছেন এগুলা? বলে লোপা জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। নীলের এত কাছে থেকে এমনিতেই তার হার্টবিট বেড়ে গেছে, এখন আবার নীলের এমন ছোঁয়া, দম তো তার বন্ধ হয়ে যাবে। নীল লোপার কোমর জড়িয়ে তার দিকে টান দিল। লোপার এসে নীলের বুকে পড়ল। তারপর নীল বলল, কি করি বুঝো না? তোমার না একটা বাচ্চা চাই, একটা রাত ভিক্ষে চাই, আসো বাচ্চা দিব তোমায়। লোপা শুকনো এক ঠোক গেলে বলে, আমি এসব বলিনি, ছাড়ুন আমায়। আচ্ছা বলনি, রেকর্ড শোনাই। আপনি এমন করছেন কেন? নীল লোপাকে ফিসফিসিয়ে বলল, তোমার পেটটা অনেক সফট গো, ইচ্ছে করছে একটু খেয়ে দেখি। ছি, কথাবার্তার কি শ্রী, ছাড়ুন আমায়। কথাবার্তা শ্রী দেখলে কাজকর্মেরটা তো রাতে দেখে দিব। লোপা কিছু বলল না। শিহরণ লজ্জা ভয়ে সে জমে গেছে। নীলকে কাছে পাওয়ার এত তৃষ্ণা থাকার পরেও কেন জানি তার এত ভয় লাগছে এখন। নীল লোপার ঠোঁটে আঙ্গুল স্লাইড করতে করতে মৃদুস্বরে বলল, ক্যান আই কিস ইউ? লোপার জবান দিয়ে কথা বের হচ্ছে না। নীলের স্পর্শে নেশা ধরে গেছে তার, আবার লজ্জা ভয় সবকিছু ঘিরে ধরেছে তাকে। চুপ থাকা কিন্তু সম্মতির আহ্বান জানায়। লোপা এখনো চুপ। নীল লোপার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ডুবিয়ে দিল। লোপা বাধা দিতে গিয়েও দিল না। নীলকে তো সে আরো গভীরভাবে কাছে চায়। নীলের প্রতিটি পশমোচে তাকে কাছে টানে। নীলের সব কিছুই আকৃষ্ট করে তাকে। কিছুক্ষণ পরে লোপা আর্তনাদ করে উঠতেই নীল লোপাকে ছেড়ে দিল। লোপা ঠোঁটে হাত রেখে রাগী লোকে তাকিয়ে আছে। নীল জিভ কেটে বলল, সরি, বুঝিনি। লোপা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলো ঠোঁট অনেকটা কেটে গেছে। সারা রাত ঠোঁট ফোলাটা কমেছে। এখন আবার নীল কামড় দিয়ে দিল। দাঁত স্পষ্ট ফুটে উঠেছে। কয়েক ঘন্টা পরে তাকে বউ সাজানো হবে, আর এখন কি না তার এই অবস্থা। কেউ দেখলে তো লজ্জায় মরে যাবে সে। লোপা নীলের দিকে গরম চোখে তাকালো। নীল বলল, দেখো, প্রথমে কিন্তু তুমি আমাকে দিয়েছিলে, তারপর আমি দিছি, হিসাব সমানে সমান। শুধু এটাই তফাৎ যে তোমার ঠোঁট কেটে গেছে, আমার কাটেনি। লোপা তেড়ে গিয়ে নীলের ঠোঁট আঁকড়ে ধরল। নীল বলে ওঠে। ঠোঁট ছেড়ে লোপা ওয়াশরুমে চলে যায়। নীল আয়নায় তাকিয়ে দেখে কামড় দিয়ে দাঁত বসিয়ে দিছে। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে চেঁচিয়ে বলল, রাতটা আসতে দাও, তারপর দেখো কি করি। রুম থেকে বেরিয়ে আসে নীল। ভাগ্যিস কেউ ছিল না রুমের আশেপাশে। তাকে আর শাওনকে যে রুমে দেওয়া হয়েছে
সে রুমে গিয়ে চুপচাপ বসে থাকলো। একটু একটু করে ঠোঁট ফুলে যাচ্ছে তার। কিছুক্ষণ পরে রিহান আর শাওন এসে রুমে ঢুকলো। ওদের দেখে নীল চট করে হাত দিয়ে ঠোঁট ঢেকে নেয়। শাওন দিহান এসে নীলের সামনেই বসলো। আরও কয়েকটা ছেলে এসে রুমে ঢুকলো। সবাই তাদের ফ্রেন্ড সার্কেল। শাওন অনেকক্ষণ থেকে খেয়াল করছে নীল মুখে ধরে আছে, হাত সরাচ্ছে না। তাই সে বলল, এই শোন, মুখে রুমাল ধরে বিয়ে করার যুগ চলে গেছে, হাত নামা। নীল হাত নামালো না, ইশারায় দিহানকে বোঝালো, মানে এখানে দিহান আছে। শাওন উল্টো বুঝলো। সে দিহানকে কনুই দিয়ে কোথা দিয়ে বলল, ওই দিহান, তোকে নীল ডাকছে। নীল চোখ বড় বড় করে নাসূচক মাথা নাড়ালো। দিহান বলল, কি করতে না বলছিস? মাথায় ঢুকে নি, হাত নামিয়ে মুখে বল। নীল শাওনের দিকে রাগে লুকে তাকালো। শাওন বলল, আরে এভাবে তাকাচ্ছিস কেন? কি করেছি? যা বলার মুখে বল। নীলের এবার ইচ্ছে করছে সবগুলোকে লাথি দিতে। সোফায় বসে একটা ফ্রেন্ড উঠে এসে বলল, ওই দেখি হাত সরাতো। নীল সরালো না। ওই ছেলেটা নীলের হাত ধরে সরাতে চাইলে নীল হাত সরায় না। এবার সবার আগ্রহ বেড়ে গেল নীলের হাতের নিচে কি সেটা দেখার জন্য। সবগুলো মিলে নীলের হাত সরালো। হাত সরাতেই নীলের ঠোঁটে কামড়ের দাগ দেখে একসাথে হেসে উঠল। একজন বলে উঠল, কিরে নীল, এখন থেকেই ব্যাটিং শুরু করে দিলি? ভাই, চক্কা টক্কা মারিস নাই তো? বলেই হো হো করে হেসে ওঠে সে। তার সাথে সবাই হেসে ওঠে। নীল রাগি লোকে শাওনের দিকে তাকায়। শাওন যদি আগে কথা না তুলতো তাহলে এমন হতো না। দেহান মাথা চুলকাতে চুলকাতে রুম থেকে বেরিয়ে আসে। বন্ধুরা সব ছোট বোনদের বিয়ে করে, তাদের ফেলেছে লজ্জায়। না, মজা করতে পারে না, মজা করা দেখতে পারে, সবই কপাল। অভিমান হচ্ছে খুব খারাপ একটা জিনিস। না স্বাভাবিক হতে দেয়, না কঠিন হয়ে থাকতে দেয়। হাজারো অভিযোগ মনের মধ্যে চেপে রেখে ধুকে ধুকে মেরে ফেলে। অভিমানের সব থেকে খারাপ দিক হলো চুপ থাকা। আমরা যখন কারো ওপর রেগে যাই তখন রাগটা খুব সহজেই ছেড়ে ফেলতে পারি। গালি দিয়ে হোক, চিল্লাচিল্লি করে হোক, ভাঙচুর করে হোক, অথবা মারামারি করে হোক, রাগ ছেড়ে ফেলাটা খুব সহজ। কিন্তু অভিমান এমন একটা বিষাক্ত কাঁটা যেটা গলায় আটকে থাকে। গলা থেকে কলিজা পর্যন্ত কলিজা ক্ষতবিক্ষত হয়ে যায়, কিন্তু গলা দিয়ে তার আর্তনাদ বের হয় না। ভিতরে ভিতরে শেষ করে দেয় নিজেকে। খুঁড়ে খুঁড়ে খায় কলিজাটা, কিন্তু প্রকাশ পায় না কিছুই। মন বলে পড়ে যায়, তবু কোনো অভিযোগ করব না, আমি চুপ থাকবো। চুপ থাকে সে। ছাদের রেলিং ধরে আকাশ পানে তাকিয়ে আছে অরিন। অভিমানের পাহাড়কে বারবার প্রশ্ন করে যাচ্ছে, তুমি এত শক্ত কেন? কেন তোমায় ভাঙতে পারি না আমি? কেন পারি না তোমার সাথে লড়ে জিততে? কেন বারবার তোমার জিত হয়? আজ লোপার বিয়ে, সবাই কত আনন্দ করছে। সবাই চারদিকে হইচই, উল্লাস, কিন্তু অরিনের মনে কোনো আনন্দ নেই। ভিতরটা পুড়ে যাচ্ছে তার। মন বলে একবার লোপাকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো পিটিয়ে বলতে, শয়তান, তুই কেন আমার সাথে বেইমানি করছিলি? কিন্তু পরক্ষণে মনে হয়, না, লোপা আমার কেউ না। কেন আমি অভিযোগ করব তার কাছে? অরিন, চিরচেনা কণ্ঠস্বর কানে আসতেই তৎক্ষণাৎ পেছনে ঘুরে তাকালো অরিন। লাল রঙের একটা লেহেঙ্গা পরে আছে লোপা। কোনো সাজগোজ নেই, ওড়নাটা একপাশে রেখে আছে। কোকড়ানো চুলগুলো খোলা। অতিরিক্ত কান্না করার ফলে চোখ ফুলে আছে, চোখগুলো রক্ত লাল। গাল বেয়ে তার চোখের পানি পড়ছে। মূর্তির মতো চেয়ে আছে অরিনের দিকে। অরিন চোখ ফিরিয়ে নিল। লোপা চট করে বসে অরিনের পা জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। অরিন পা ছাড়াতে চেষ্টা করে, কিন্তু লোপা ছাড়ে না। আমাকে ক্ষমা করে দে অরিন, প্লিজ। আমি মরে গিয়েও শান্তি পাবো না রে যদি তুই আমাকে ক্ষমা না করিস। তোর দুটি পায়ে ধরি, প্লিজ ক্ষমা করে দে। তোর সাথে অন্যায় করেছি আমি, যা শাস্তি দিতে হয় আমি মাথা পেতে নিব, তবুও ক্ষমা করে দে প্লিজ। কাঁদতে কাঁদতে লোপার হেঁচকি উঠে গেছে। অরিনের কান্না থামাতেই পারছে না। কোনো রকম লোপার থেকে পা ছাড়িয়ে দূরে সরে দাঁড়ায়। লোপা বসে বসে কান্না করে যাচ্ছে। অরিন ছাদ থেকে চলে যেতে লাগলে লোপা আবার পা আঁকড়ে ধরে। লোপা কাঁদতে কাঁদতে বলে,
বন্ধুত্বের দাবিতে ক্ষমা চাই না অরিন। বন্ধু নামের কলঙ্ক আমি, শুধু একজন অপরাধী হিসেবে ক্ষমা চাইছি। প্লিজ আমায় ক্ষমা করে দে, প্লিজ অরিন। লুপার থেকে পা ছাড়িয়ে নেয় অরিন। কথা বলতে চাচ্ছে সে, কিন্তু পারছে না। অদৃশ্য একটা হাত তার গলা টিপে ধরে আছে। কান্না আটকাতে চেষ্টা করেও পারছে না আটকাতে। চোখের পানি মুছে লুপা কান্না জড়িত গলায় বলল, আমি ক্ষমার যোগ্য নই অরিন। ক্ষমা না করাটাই স্বাভাবিক। তোকে টর্চার করা, তোর উপর অ্যাটাক করা, কি না করেছি বল? সব করেছি আমি। আমি শুধু অপরাধী নই রে, আমি পাপী, নিকৃষ্ট একটা মানুষ। জানিস, আমার বোকা মাটাও মাঝে মাঝে আমায় কুকুরের সাথে তুলনা করে। আমার থেকে নাকি কেউ কোনো দিন ভালো শিক্ষা পাবে না। সত্যিই তো বলে। আমি আবার কাকে কি শিক্ষা দেব রে? আমি যে নিজেই খারাপ। জানিস অরিন, যখন এটা জানতে পারলাম তুই আর ভাইয়া একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছিস, তখন আমি আর মুখোশধারী হয়ে তোর সামনে আসলাম না। আমি চাইলাম তুই থাক ভাইয়ার কাছে, ভাইয়ার সাথে সুখী হ। এটার জন্য খোদার কাছে প্রার্থনা করতাম। আমি ধুকে ধুকে মরতাম তোর সাথে হওয়া অন্যায়ের জন্য। আমি শান্তি পেতাম না। নীলকে কতবার বলতে চাইলাম, কিন্তু নীল শুনল না। আমার কথা এড়িয়ে যেত। কাউকে বলতে পারতাম না মনের কথাগুলো। জানিস অরিন, মনের চাপা কথা বলতে না পারার যন্ত্রণা থেকে কঠিন যন্ত্রণা দ্বিতীয় নেই। তোর সামনে যেতে লজ্জা করত। ঘরের এত অশান্তি ভালো লাগতো না। দেশ ছেড়ে চলে যেতে চাইতাম, কিন্তু আব্বু দেয়নি। জানিস, ওই দিন তোকে এটা বলতে ডেকেছিলাম যে তুই মুক্তি আজ থেকে। তোর শেষ দিন, মানে এটা বুঝিয়েছিলাম যে তোকে আর ব্ল্যাকমেইল করব না। এইটুকু বলে চোখের পানি মুছে লুপা। তারপর ছোট এক টুকরো কাপড়ে মোড়ানো কি একটা বের করলো, অরিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোর ভালোবাসা অরিন, গত 6 বছর ধরে আগলে রেখেছি। লুপার কথায় কোনো ভাবান্তর ঘটে না অরিনের। সে আগের মতোই আছে। লুপা অরিনের হাত ধরে হাতে এটা দিল। অরিন হাত ছাড়িয়ে নিতে চায়। লুপা আরও আঁকড়ে ধরে। লুপার চোখ তার কোনো বাধা মানছে না। মোছার সাথে সাথে আবার ভিজে যাচ্ছে। চোখের পানিটা মুছে একটা ঢোক গেলে লুপা বলল, বন্ধুর যোগ্য নই আমি। বন্ধু বলে নিজেকে কখনো পরিচয় দিব না। দিহান ভাইয়ের একজন চাচাতো বোন হিসেবে অনুরোধ করছি, আমার বিয়ের সাজটা সাজিয়ে দিবি? সরি, আমার তো তুই বলারও অধিকার নেই রে। সাজিয়ে দেওয়া যাবে আমায়? রিকোয়েস্ট করছি আমি, প্লিজ। অরিন কিছু বলতে পারছে না। কান্নাটাও যে আজ না থামার প্রতিজ্ঞা করেছে। অরিনের হাতে একটা চুমু খেলো লুপা। লুপার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে এসে অরিনের হাতে পড়ল। অরিনের কান্নাটা আরো বেড়ে গেল। তারও ইচ্ছে লুপাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু পারছে না। নিষ্ঠুর অভিমানের কঠিন পাহাড় তাকে বাধা দিচ্ছে। লুপা বলল, আমি অপেক্ষায় থাকবো, অন্য কারো হাতে সাজবো না আমি। চোখের পানি মুছতে মুছতে লুপা চলে গেল। লুপা যেতেই অরিন হাউমাউ করে কাঁদতে লাগলো। লুপা যেটা হাতে দিয়ে গেছিল ওটা ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলতেই কাপড়ের পেজ থেকে বেরিয়ে এলো একজোড়া দুল। দুইটা দুই দিকে ছিটকে পড়েছে। অরিন দৌড়ে গিয়ে দুলজোড়া হাতে নেয়। এগুলো তো তার মায়ের দুল, বিক্রি করে দিয়েছিল সে। তাহলে কি লুপা এগুলো আবার কিনে আনছে? দুলজোড়া হাতে নিয়ে খুশিতে কেঁদে দেয় অরিন। বেদনাস্ত্রর সাথে আনন্দাস্ত্র মিশে যায়। দুই জোড়ায় অনেকগুলো চুমু খায় অরিন। মায়ের একটা স্মৃতিও ধরে রাখতে পারেনি বলে কত কাঁদত সে। এত এত টাকা পয়সা কামাই করেও সে গরিব ছিল, শুধুমাত্র মায়ের এই দুলজোড়া নেই বলে। টাকা দেখলেই কান্না আসে তার। ভাবে এই টাকার জন্যই সে দুলজোড়া বিক্রি করে দিয়েছিল। আজ এত টাকার মালিক সে, কিন্তু মায়ের দুল আর নাই। চোখের পানি মুছে দৌড়ে নিচে যায় অরিন। এভাবে দৌড়াতে দেখে দিহান বলে, আরে আরে, এভাবে দৌড়াচ্ছ কেন? পড়ে টরে হাত পায়ে ব্যথা পাবা তো। অরিন শোনেনি। দৌড়ে গিয়ে কনেদের রুমে ঢুকে। রিহান আহাম্মকের মতো দাঁড়িয়ে থাকে। রুমে ঢুকে অরিন লুপাকে পায় না। রিশাকে বিউটিশিয়ানরা সাজাচ্ছিল। অরিন বারান্দায় যায়। লুপা বারান্দায় ছিল। কান্নাচরিত গলায় ডাক দেয়, লুপা। অরিনের ডাকে লুপা পেছনে তাকায়। অরিনকে দেখে ডুকরে কেঁদে ওঠে সে। অরিনও কান্না করছে। অরিন লুপাকে একটা থাপ্পড় দেয়। গালে হাত দিয়ে কেঁদে কেঁদে লুপা তাকায় অরিনের দিকে। অরিন আবার অন্য গালে থাপ্পড় দেয়। লুপা কাঁদছে, অরিনও কাঁদছে। আবার আরেকটা থাপ্পড় দেয় অরিন।
দিয়ে লোপাকে চড়িয়ে ধরে হাউমাউ করে কান্না চুড়ে বসে। লোপা কাঁদতে কাঁদতে বলে, আমায় মেরে দে অরিন, প্লিজ আমায় মুক্তি দে এমন জীবন থেকে। কান্না শুনে দিশার শ্যামও দৌড়ে আসে বারান্দায়। দুই বন্ধুর মিল দেখে খুশিতে তারাও কেঁদে দেয়। দিশার মনে পড়ে গেল ইসির কথা। সে চলে আসলো রুমে। আজ ইসি থাকলে কত মজা হতো। বুকে জড়িয়ে হয়তো সেও কাঁদত, তবে ইসির কান্নাটা হতো দিহানের বিয়ে করা যাচ্ছে এই কষ্টে। চোখের পানি মুছে দিশা ড্রেসিং টেবিলের সামনে বসলো। অরিন দুই জোড়া বের করে লোপাকে বলল, এগুলো কই পেলি তুই? লোপা কিঞ্চিত হেসে বলল, যার কাছে বিক্রি করেছিলি তার কাছ থেকে কিনেছি। অরিন লোপাকে জড়িয়ে ধরে বলল, আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কান্না শুনে দিশার শ্যামও দৌড়ে আসে বারান্দায়। দুই বন্ধুর মিল দেখে খুশিতে তারাও কেঁদে দেয়। দিশার মনে পড়ে গেল ইসির কথা। সে চলে আসলো রুমে। আজ ইসি থাকলে কত মজা হতো। বুকে জড়িয়ে হয়তো সেও কাঁদত, তবে ইসির কান্নাটা হতো দিহানের বিয়ে করা যাচ্ছে এই কষ্টে। চোখের পানি মুছে দিশা ড্রেসিং টেবিলের সামনে বসলো। অরিন দুই জোড়া বের করে লোপাকে বলল, এগুলো কই পেলি তুই? লোপা কিঞ্চিত হেসে বলল, যার কাছে বিক্রি করেছিলি তার কাছ থেকে কিনেছি। অরিন লোপাকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস, এটা আমার জীবনের কত মূল্যবান তা বলে বোঝাতে পারবো না। এত টাকা এত কিছু আমার হওয়ার পরেও আমি শূন্য ছিলাম, কারণ আমার কাছে আমার মায়ের কিছুই ছিল না। আজ নিজেকে পরিপূর্ণ লাগছে। আজ আমি সত্যিই পরিপূর্ণ, কারণ আমি আজ মায়ের স্মৃতি ফিরে পেয়েছি। এটা শুধু আমার মায়ের স্মৃতি নয়, এটা আমার বাবারও স্মৃতি, কারণ এটা আমার বাবা আমার মাকে দিয়েছিল। রুহান দিহানের উপর প্রচন্ড রকম রেগে আছে। দিয়া একটা শাড়ি পরেছে খুব পাতলা। কালো শাড়ির নিচে তার ফর্সা পেট আগলে আছে। রুহানের ইচ্ছে করছে দিয়াকে মাথার উপর তুলে আছাড় মারতে। রুহান ভাবল দিহানকে বলে গিয়ে দিহানকে দিয়ে দিয়াকে বকা শোনাতে। দিহানের খোঁজে যাচ্ছিল, তখন দেখল দিয়ার দিকে একটা ছেলে কিভাবে যেন তাকিয়ে আছে। রুহান তো এবার মাথা আরও পিকড়ে যায়। রুহান দিয়াকে ডাক দেয়, দিয়া শোনে না। দিয়া কয়েকটা মেয়ের সাথে গল্প করছে। দিয়ার পাশে গিয়ে বলে, দিয়া তোকে বড় ভাইয়া ডাকছে, আমার সাথে আয়। দিয়া রুহানের পিছে পিছে যায়। দিয়া এখনো বোঝেনি রুহান তাকে এমনি বলছে, জিহান ডাকছে। একটা রুমের সামনে সে রুহান থামে। দিয়া চারদিকে তাকিয়ে বলে, কই বড় ভাইয়া? এখানে তো কেউই নেই। আছে, ভিতরে যা। দিয়া ভেতরে যায়। সাথে সাথে রুহান রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দিয়া কপাল কুঁচকে তাকালো। দরজা বন্ধ করলি কেন? কারণ তোকে আদর করব তাই। তুই থাক, তোর আদর নিয়ে আমি যাচ্ছি। দিয়া যেতে চাইলে রিহান হ্যাচকা টানে দিয়াকে তার দিকে ঘুরিয়ে আনে। দিয়া নিজেকে ছাড়াতে চাইলে রুহান ছাড়ে না। দিয়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। প্রথম দিকে দিয়ে ছটফট করলেও পরে তার ছটফটানি বন্ধ হয়ে যায়। রুহানের সাথে যখন দিয়াও ডুব দেয় গভীরে, তখন রুহান দিয়ার শাড়ির আঁচল টান দিয়ে ফেলে দেয়। দিয়ার হুঁশ নেই। রুহান দিয়ার কোমর থেকে শাড়ি খুলে পুরো শাড়িটা খুলে হাতে নিয়ে নেয়। তারপর দিয়াকে কিঞ্চিত ধাক্কা দিয়ে ছেড়ে দেয়। ধাক্কা খেয়ে দিয়ার হুঁশ আসে। তাকিয়ে গায়ে শাড়ি না দেখে হাত দিয়ে বুক ঢাকে। রুহান বলে, তুই থাক, আমি যাচ্ছি, আমার কাজ আছে। দিয়া চেঁচিয়ে বলে, তুই আমার শাড়ি নিয়ে যাচ্ছিস কেন? আমার শাড়ি দে। শাড়ি পরবি কেন? শাড়ি পরলে তোর শরীরের সুন্দর সুন্দর কার্ভগুলা ছেলেরা দেখবে কেমনে? যা, এভাবে যা, গিয়ে দেখা তুই কতটা সেক্সি। ছি রুহান, তোর মুখের ভাষা এত খারাপ। দে আমার শাড়ি দে। রুহান কিছু না বলে চলে গেল। দিয়া দরজা খুলতে চাইলে দেখে দরজা বাহির থেকে বন্ধ। রাগে দিয়ার মাথা ফেটে যাচ্ছে। অনেকক্ষণ পরে একটা মেয়ে একটা ব্যাগ এনে দিয়ে গেল। মেয়েটার যাওয়ার পরে দিয়া ব্যাগের ভেতর তাকিয়ে দেখল কাপড় দেখা যাচ্ছে। খুশিতে তার মন নেচে ওঠে। ব্যাগের ভেতর থেকে কাপড় হাতে নিয়ে সে চোখ কপালে তুলে ফেলল। একটা সুতির সালোয়ার কামিজ। ব্যাগের ভেতর একটা চিরকুট আছে।
দিয়া সেটা বের করে পড়ল। এটা পরে বের হ, আর কোনো ছেলের সামনে যেন না দেখি। যদি ভুল করেও কারো কথায় ড্রেস চেঞ্জ করবি তাহলে তোর খবর আছে। লেখাটা পড়ে রাগে দিয়া কাগজ মুড়িয়ে ছুঁড়ে ফেলে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আমার একমাত্র বোনের বিয়েতে আমি এমন স্যালোয়ার
আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। লোপা সম্মতিসূচক মাথা নাড়ালো। নীল লোপাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে একটা লম্বা দম ছেড়ে বলল, 9 বছরের অপূর্ণ ভালোবাসা আজ পূর্ণতা পেল। লোপা মুখ তুলে বলল, 9 বছর? নীল মাথা নেড়ে বলল, 9 বছর। জানো, প্রথমে তুমি যখন আমায় অবহেলা করতে খুব খারাপ লাগতো, কিন্তু তোমার সব অবহেলাগুলোকেও আমি ভালোবাসতাম, কারণ অবহেলাটা ছিল তোমার দেওয়া। লোপা কিছু বলল না। স্বামীর বুকে মাথা রেখে একটা দীর্ঘশ্বাস চেপে গেল। কালো অতীতগুলো তাকে খুব পোড়ায়, আবার মাঝে মাঝে হাসায়ও। কিছুক্ষণ পরে নীল লোপাকে বলল, এত ভারী গয়নাগুলো খুলো। লোপা খুলতে লাগে। নীল লোপার নেকলেস চুড়ি সবগুলো খুলে দেয়। তারপর লোপার ঘাড়ে মুখ ডুবিয়ে পাগলের মতো কিস করতে লাগে। কিছুক্ষণ পরে নীল লোপার ঠোঁটের দিকে এগিয়ে যেতে চাইলে লোপা বাধা দেয়। নীল কপাল কুঁচকে বলে, কি হলো? লোপা বলে, নামাজটা পড়ে নিলে ভালো হতো। ওকে চলো, নামাজ শেষে কিন্তু কোনো বাধা মানবো না। আর মনে আছে তো ভোরবেলার কথাটা? লোপা লজ্জায় লাল হয়ে গেল। নীল লোপার কপালে চুমু এঁকে বলল, যাও চেঞ্জ করে অজু করে আসো। লোপা লাগেজ থেকে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঘড়ির কাঁটায় রাত 12:30 বাজে। শাওন এখনো রুমে আসেনি। দিশার খুব কান্না পাচ্ছে। বারবার মনে পড়ছে শাওনের বলা সেই কথাটা। এর শাস্তি তুমি পাবে দিশা। বিয়ের 5 বছর পরও তুমি কোনো বাচ্চা পাবে না। শুধু বাচ্চা নয়, আমাকেও কাছে পাবে না। দিশার কান্না আর আটকে রাখতে পারল না। শাওন কি তাহলে সত্যি বলেছিল কথাটা? অপেক্ষা করতে করতে রাত 1টায় শাওন রুমে আসলো। শাওন আসতেই দিশা শাওনকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে ওঠে। শাওনের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। দিশা শাওনকে ছেড়ে অভিযোগের গলায় বলে, ইচ্ছে করে এতক্ষণ আসোনি তাই না? ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছ? শাওন কিছুই বলল না। খাটে বসে 2 হাতে মাথা চেপে ধরল। নিজেকে স্বাভাবিক করতে শত চেষ্টা করেও নিজেকে স্বাভাবিক করতে পারছে না। দিশা শাওনের সামনে বসে শাওনকে সালাম করলো। সালাম করে শাওনের পা জড়িয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। শাওনের বুকটা ছেদ করে উঠল। দিশাকে তুলে উঠে দাঁড়িয়ে বলল, তুমি ঘুমিয়ে পড়ো, আমার ঘুমাতে লেট হবে। কথাটা বলেই শাওন বারান্দায় চলে গেল। তার সব রাগ হচ্ছে দিহানের মায়ের ওপর। সেদিন যদি তিনি প্রস্তাব মেনে নিতেন তাহলে আজ তার বাচ্চাটা তার কোলেই থাকতো। যেমন দিহানের কোলে অজনী। হ্যাঁ, বাচ্চাটা তার অবৈধ মেলামেশার ফসল, কিন্তু তারই তো বাচ্চা। সে পারে না এটা মেনে নিতে যে তার প্রথম বাচ্চাটা নেই। শাওনের খুব ইচ্ছে করছে দিশার মাকে বলতে, মেয়েকে তো ঠিক বিয়ে দিলেন, তাহলে আগে না বলেছিলেন কেন? লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতে চুল মুঠো করে ধরল শাওন। মুখ আকাশের দিকে রেখে চোখ খিচে দাঁড়িয়ে থাকলো। হঠাৎ রুম থেকে কিছু পড়ার শব্দ হতেই দৌড়ে রুমে আসলো শাওন। রুমে এসে দেখল রাগে ফুসতে ফুসতে দিশা ফ্লোরে একটা বালিশ ছুঁড়ে মারল। অসহ্য লাগছে তার। ইচ্ছে করছে শাওনকে ঠাটে কয়েকটা থাপ্পড় দিতে। এতই যখন তেজ, তাহলে বিয়ে করলো কেন? শাওন রুমে এসে একবার ফ্লোরে তাকিয়ে আবার চলে গেল বারান্দায়। আর এসে এবার হাতের চুড়িগুলো সব খুলে ফেলে ফ্লোরে। চুরি পড়ার ঝনঝন শব্দে শাওন রুমে আসে। দিশা কান্না করছে আর রাগে কিচকিচ করছে। শাওন চুড়িগুলো কুড়িয়ে নিয়ে ড্রেসিং টেবিলের ওপর রাখলো। এসে খাটে বসতে দিশা ঝাড়ি দিয়ে বলল, খবরদার, এখানে শুবা তো চুপচাপ গিয়ে ফ্লোরে ঘুমাও। শাওন কিছু বলল না। সত্যি সত্যি চুপচাপ শুয়ে পড়ল ফ্লোরে।
আমাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।